1891টা সিটের জন্য লড়বে হাজার হাজার শিক্ষার্থী, তাই ডিইউ এ ইউনিটের প্রস্তুতি শুরু করার আগে পরীক্ষাটা আসলে কেমন হবে চলো জেনে নেই আজকে এই ভিডিওতে। প্রথমত দেখি ডিইউ এ ইউনিটে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে। দেখো, এই ইউনিটের আন্ডারে ঢাকা ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টগুলো রয়েছে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ট্রিপলি, সিএসসি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, রোবোটিক্স। তো এই ডিপার্টমেন্টগুলো তোমার এই আন্ডারে রয়েছে। এখানে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো আসলে ম্যাথ বেস, মানে ম্যাথের উপর ফোকাস বেশি। কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোতে বায়োলজির প্রতি বেশি ফোকাস। তো এই স্লাইডটাতে আমি একটু পর আবার আসবো, তার আগে একটু দেখে নিই যে আসলে তোমার এখানে সিট সংখ্যা আসলে কয়টা। 1891টা, যেটা আসলে তোমাকে বলেছি। তার মানে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন ছাত্র সংখ্যা তোমার ভর্তি করানো হয় আর কি। যেমন মনে করো ফিজিক্সে সিট আছে 100টা, কেমিস্ট্রিতে সিট আছে 90টা, ম্যাথে সিট আছে তোমার 130টা, অ্যাপ্লাইড ম্যাথ আমার ডিপার্টমেন্ট, এখানে সিট আছে তোমার হচ্ছে 60টা। তার মানে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে তোমার ভিন্ন ভিন্ন সিট রয়েছে। টোটাল সিট হচ্ছে 1891টা। এখন তুমি কি আসলে পরীক্ষা দিতে পারবা কিনা, এটা কোশ্চেন সবচেয়ে বড়। যে আমি আসলে প্রস্তুতি নেব, কিন্তু আমি কি পরীক্ষাটা দিতে পারবো? দেখো, পরীক্ষার যোগ্যতা হচ্ছে তোমার যদি এসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষার টোটাল জিপিএ যদি 8 হয় অথবা 8-এর বেশি হয়, মানে তোমার ন্যূনতম 8 থাকতে হবে। 8, 9, 10 যদি এমন হয় তাহলে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবে। 8-এর কম হয়ে গেলে তুমি আর পরীক্ষা দিতে পারবে না। কিন্তু এখানে একটা সতর্কতা রয়েছে, তোমাকে এসএসসি এবং এইচএসসির মানে এই দুইটা পরীক্ষার যে কোনো একটা পরীক্ষায় তোমার যদি জিপিএ 3.5-এর থেকে নিচে নেমে যায় তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। তার মানে ইন্ডিভিজুয়ালি তোমার এসএসসি এবং এইচএসসি দুই পরীক্ষায় 3.5-এর উপরে থাকতে হবে জিপিএ, এবং টোটাল জিপিএ থাকতে হবে 8। একটু পরে দেখবা যে আসলে তোমার এগুলো কিন্তু আসলে পরীক্ষার অংশ। আচ্ছা, তো আমাদের পরীক্ষাটা আসলে কত মার্কসের হবে? টোটাল পরীক্ষা হবে তোমার 100 মার্কস। এই 100 মার্কস হচ্ছে তুমি পরীক্ষা দিবা, তুমি নিজে পরীক্ষা দিবা। কিন্তু এখানে কিন্তু ডিইউ এই ইউনিটের টোটাল পরীক্ষাটা হয় আসলে 120 মার্কসের। একটু পরে তোমাকে দেখাচ্ছি ব্যাপারটা আসলে কীভাবে হয়। তো সময় থাকবে কেমন? 90 মিনিট। এই 90 মিনিটে তোমার 60টা এমসিকিউ দিতে হবে, আর তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে হচ্ছে 40 মার্কসের। তোমার প্রতিটা এমসিকিউর মার্কস হচ্ছে 1 করে, তাহলে 60টা এমসিকিউ 1 করে হলে 60 মার্কস, আর লিখিত হবে তোমার 40 মার্কসের। টোটাল সময় হচ্ছে তোমার 90 মিনিট। এমসিকিউর জন্য তুমি সময় পাবা 45 মিনিট, লিখিত বা রিটেনের জন্য তুমি সময় পাবা 45 মিনিট। টোটাল হচ্ছে তোমার 90 মিনিট। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে তোমার যদি এমসিকিউতে একটা এমসিকিউ ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে কিন্তু তোমার যেটা ভুল হয়েছে ওটার নাম্বার তুমি পাবাই না। তার সাথে তুমি যে আগে যেগুলো সঠিক দিয়েছো সেখান থেকে তোমার 0.25 নাম্বার কিন্তু কাটা যাবে। এই জন্য আমরা যেমন এইচএসসি অথবা এসএসসিতে পারি আর না পারি সব এমসিকিউ দাগাই আসতাম না, পরীক্ষার হলে এগুলো করা যাবে না আর কি। আমাদের যেটা আমরা একদম শিওর মোটামুটি সেগুলি দাগাবো। আর এমন যদি হয় যে আমি এমন কোশ্চেন আসছে যেটা আমি কখনো দেখি নাই, আমার আইডিয়াও নাই যেটার রেজাল্ট কী হইতে পারে, তখন আসলে আমরা অ্যাভয়েড করবো, আমরা ওটাকে অ্যান্সার করবো না। যদি এমন হয় যে 50-50 চান্স, তোমার কাছে মনে হচ্ছে তুমি কোথাও পড়েছো এটার অ্যান্সার বি হতে পারে, তোমার কাছে অনেক মনে হচ্ছে এটা হতে পারে, বাট তুমি শিওর না, সেই ক্ষেত্রে তুমি একটু রিস্ক নিতে পারো। কিন্তু এমন যেন না হয়ে যায় তুমি কখনোই দেখো নাই কিন্তু তুমি দাগাই ফেলছো, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে তুমি সঠিক যেই অ্যান্সারগুলো দিয়েছিলা, যেই মার্কসগুলো তুমি অলরেডি পেয়ে গেছো, সেখান থেকে কিন্তু তোমার মার্কস আস্তে 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 করে কাটা শুরু হয়ে যাবে। এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না, তখন কিন্তু পরীক্ষার সময় দেখা যায় যে অনেক কম নাম্বার পেয়ে গেছো। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, সেই তোমার এমসিকিউর জন্য তোমার পাস নাম্বার হচ্ছে 24। তুমি যদি এমসিকিউতে পাস করো, মানে 60-এ যদি 24 পাও, তখনই তোমার আসলে রিটেন খাতা দেখা হবে। কারণ বুঝছো তো, পরীক্ষা দেয় প্রায় 1.5 লাখের মতো, 1 লাখের উপরে তোমার পরীক্ষা দেয়, প্রায় 1.5 লাখের মতো স্টুডেন্ট পরীক্ষা দেয়। এখন 1.5 লাখ শিক্ষার্থীর রিটেন খাতা দেখা তো আসলে পসিবল না। তো প্রথমত কী করা হয়, এমসিকিউর মার্কসগুলো নেওয়া হয়। যারা এমসিকিউতে পাস করে, দেখা যায় এমসিকিউতে পাসই করে 10%, 9%, 8%, 10%, তার বেশি আসলে খুব বেশি হয় না আর কি। তো এই যে 10% নিচে পাস করে তাদের খাতেই তোমার দেখা হবে হচ্ছে রিটেনের জন্য, যে 40 মার্কস তুমি পরীক্ষা দিয়েছো আর কি। আচ্ছা, এখন ফলাফলটা আসলে কীভাবে নির্ণয় করা হয়? এই যে এটা আগে তোমাকে বলেছিলাম না যে তুমি পরীক্ষা দিচ্ছ 100 মার্কসের, কিন্তু ডিইউর পরীক্ষা কিন্তু টোটাল 120 মার্কসের। কীভাবে একটু চিন্তা করে দেখো। মনে করো তুমি এসএসসি তো 5 পেয়েছো, জিপিএ 5 পেয়েছো, এইচএসসি তো জিপিএ 5 পেয়েছো, তাহলে তোমার রেজাল্টটা কেমন হবে? ধরে নিই তুমি ভর্তি পরীক্ষায় 100-তে 100 পেয়েছো। যে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর, তোমার মার্কসটা কীভাবে ক্যালকুলেশন করা হবে? ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ধরে নিই তুমি 100 পেয়েছো, প্লাস এসএসসি জিপিএ ইন্টু 2, তোমার এসএসসির প্রাপ্ত জিপিএকে 2 দিয়ে গুণ করা হবে। তুমি এসএসসিতে মনে করি জিপিএ 5 পেয়েছো, তো জিপিএ 5 মানে 5 × 2 মানে 10,
প্লাস এইচএসসি জিপিএ ইন্টু 2, তুমি এইচএসসি তো জিপিএ 5 পেয়েছো, তাহলে 5 ইন্টু 2 মানে কত 10, এখানে 10, এখানে 10, আর এখানে 100, তাহলে কত হয়ে গেল 120। এখন 120-এ পরীক্ষা হয়, এখন তোমার যদি এসএসসির জিপিএ অথবা এইচএসসির জিপিএ কম থাকে তাহলে তোমার একটু কমে যাবে, আশা করি বুঝতে পেরেছো। আর এই তো যে বললাম আর কি, তোমার এমসিকিউতে 24-এ পাস, এটা পাস করলে তোমাকে তারপর রিটার্ন খাতা দেখা হবে। এখন মার্কস ডিস্ট্রিবিউশন আমাদের সেটা একটু ইম্পর্টেন্ট, বোঝাটা একটু জরুরি। যেমন দেখো আমাদের এই ইউনিটের জন্য তুমি যখন কোশ্চেনটা পাবা, কোশ্চেনে তুমি দেখবা যে 6টা বিষয়ের তোমার কোশ্চেন দেওয়া আছে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংরেজি, এই 6টা বিষয়ের তোমার কোশ্চেন তুমি পাবা। এখন সবগুলো কি তুমি অ্যান্সার করতে হবে? না, সবগুলো তুমি পারবা না, তোমাকে 4টা সাবজেক্ট অ্যান্সার করতে হবে, যে কোনো 4টা। ভাই আমি এই বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংরেজি অ্যান্সার করে দিব, এই 4টা করবো, ফিজিক্স, কেমিস্ট্রি আমি অ্যান্সার করবো না, পারবা না। এখানে তোমার নিয়ম আছে। এখানে 4 সাবজেক্টের একটা ব্যাপার স্যাপার আছে। যেমন আমি আমার এক্সাম্পলটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আমার 4th সাবজেক্ট ছিল তোমার বায়োলজি, তোমাদের অনেকের 4th সাবজেক্ট হায়ার ম্যাথ ছিল, তাই না? আমার ছিল বায়োলজি। এখন মনে করো আমার 4th সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তার মানে আমার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ এই 3টা সাবজেক্ট অ্যান্সার করা ম্যান্ডেটরি। আমার এই 3টা সাবজেক্ট অ্যান্সার করতেই হবে। এখন আমার 4th সাবজেক্টটা বায়োলজি, আমি যদি চাই আমি বায়োলজির পরিবর্তে, মনে করো আমি বায়োলজি খুবই কাছে, আমি বায়োলজি খুব একটা ভালো পারতেছি না, আমি পড়ি না একদমই, তো বায়োলজির পরিবর্তে আমি হইলে বাংলা না হলে ইংরেজি, যে কোনো একটা আমি অ্যান্সার করতে পারবো। বুঝতে পারছো? এই হলো টোটাল তোমার 4টা বিষয়। তার মানে আমি কি অ্যান্সার করলাম? আমি ফিজিক্স অ্যান্সার করলাম, কেমিস্ট্রি অ্যান্সার করলাম, হায়ার ম্যাথ অ্যান্সার করলাম, আর বাংলা ইংরেজি থেকে ধরে নিলাম আমি ইংরেজি অ্যান্সার করলাম, এই 4টা বিষয়। এখন হতে পারে তোমার 4th সাবজেক্ট হায়ার ম্যাথ, তখন তোমার জন্য ম্যান্ডেটরি হবে ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি অ্যান্সার করা, এই 3টা তোমাকে অ্যান্সার করতেই হবে। তোমার 4th সাবজেক্ট কি? হায়ার ম্যাথ। তাহলে হায়ার ম্যাথের পরিবর্তে তুমি মনে করে চাচ্ছ হায়ার ম্যাথ অ্যান্সার করবা না, তাহলে হায়ার ম্যাথের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এখন এটা কেন গুরুত্বপূর্ণ? মনে করো তুমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, অনেক সময় কিন্তু আমরা ইউনিভার্সিটির যেই এডমিশনগুলো এগুলো একটু ব্যাকআপ হিসেবে রাখি। মনে করো আমি মেডিকেলে পরীক্ষা দিব, আমি ব্যাকআপ হিসেবে রাখছি ঢাকা ইউনিভার্সিটির কোর্সটা, অথবা আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, আমি ব্যাকআপ হিসেবে রাখছি ঢাকা ইউনিভার্সিটির কোর্সটা। তো কি হয়, যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় তারা কিন্তু মানে একটু স্বাভাবিকভাবেই হায়ার ম্যাথে একটু দুর্বল থাকে, ওরা হায়ার ম্যাথকে একটু ভয় পায়, এবং দেখা যায় যে বেশিরভাগ সময়ে তারা হায়ার ম্যাথকে 4th সাবজেক্ট হিসেবেও নেয়। তখন সে কী করবে? সে মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্সার করবে, হায়ার ম্যাথ যেহেতু সে একদমই পারে না, হায়ার ম্যাথ বাদ দিয়ে সে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা অ্যান্সার করবে। আবার আরেকটা সিনারি এমন হয় যে মনে করো তুমি ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নিচ্ছ, তুমি বায়োলজি কখনোই পড়ো নাই, বা বায়োলজি অত ভালো একদমই পারো না আর কি, এইচএসসির পরে তুমি বায়োলজি আর ধরোই নেই, তুমি ভুলে গেছো সব। তখন তোমার অপশন থাকবে, তোমার যদি বায়োলজি 4th সাবজেক্ট হয়, এখানে মানে এখানে বুঝছো ব্যাপারটা, 4th সাবজেক্ট হতে হবে, 4th সাবজেক্ট না হলে কিন্তু তুমি এটা পারবা না। তখন তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ অ্যান্সার করতে পারবা, বায়োলজির পরিবর্তে বাংলা, ইংরেজি যে কোনো একটা অ্যান্সার করতে পারবা আর কি। কিন্তু ভাইয়া বেস্ট আসলে কি, আমার কি করা উচিত? তোমার করা উচিত অ্যান্সার করা আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হায়ার ম্যাথ, বাংলা ইংরেজি অ্যান্সার করার মানে উচিত না আর কি। কেন উচিত না সেটা তোমাকে একটু লজিক্যালি বোঝাই। চিন্তা করে দেখো, আমি তোমাকে একটু আগে বলেছিলাম না যে ভাই এখানে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে, আমি এই ডিপার্টমেন্টগুলোতে আবার আসবো। এখানে কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো আসলে মানে কোর জিনিস হচ্ছে ম্যাথ, মানে তোমার এখানে এই ডিপার্টমেন্টগুলোতে পড়ার জন্য তোমার ম্যাথে খুব ভালো হওয়া লাগবে, মানে তোমার প্রতি জায়গায় এখানে ম্যাথ লাগবে। এখন মনে করো তুমি ম্যাথ অ্যান্সারই করো নাই, তুমি ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করেছো, তাহলে তুমি আসলে এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতেই পারবে না, তোমার লিস্ট থেকে এই ডিপার্টমেন্টগুলো বাদ হয়ে যাবে। আবার মনে করো তুমি বায়োলজি অ্যান্সার করো নাই, বায়োলজির পরিবর্তে ম্যাথ অথবা বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করেছো, তখন কি হবে? এখানে আবার কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো আসলে বায়োলজি বেসড, মানে তোমার এই ডিপার্টমেন্টগুলোতে পড়ার জন্য তোমার বায়োলজিতে অনেক ভালো হওয়া লাগবে। যেমন একটু ভালো করে দেখো, এই যে এখানে জুলজি আছে, বোটানি আছে, ফার্মেসি আছে, বায়োকেমিস্ট্রি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে। তো এই যে ডিপার্টমেন্টগুলো, মাইক্রোবায়োলজি আছে, এই সবগুলো ডিপার্টমেন্টে পড়ার জন্য তোমার কিন্তু বায়োলজিতে ভালো হওয়া লাগবে। এখন তুমি যদি বায়োলজি অ্যান্সার না দাও, তাহলে এই ডিপার্টমেন্টগুলো তোমার হাত থেকে ছাড়া হয়ে যাবে, মানে তুমি এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতেই পারবে না, কখনোই হতে পারবে না। এই জন্য উচিত তোমার আসলে
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই চারটাই অ্যান্সার করা তাহলে তোমার জন্য সেফ সাইড, যে তোমার আসলে সবগুলো ডিপার্টমেন্টই ওপেন আছে যেটা তুমি আসলে ভর্তি হতে পারবা। বাট তারপরও আসলে সবসময় তো বেস্ট জিনিসই হয় না। আমি মনে করি ম্যাথ একদমই পারি না, তখন আমাদের কি করার আছে, বাংলা ইংরেজি কোনো একটা অ্যান্সার করতে হবে। এখন আমি কোনটা অ্যান্সার করব? এখন আমাকে যদি বলো পার্সোনালি, আমি আসলে এই চারটেই তো অ্যান্সার করেছিলাম। বাংলা ইংরেজি আমার কাছে মনে হয় একটু বেশি কনফিউজিং, একটু বেশি ট্রিকি, কোশ্চেনগুলো খুব ট্রিকি করে। এটা হবে না ওটা হবে, এটা অ্যান্সার হবে এটা কিনা, এটা খুব কনফিউজিং আর কি। তো যেটাই অ্যান্সার করো আগে থেকে ভালো করে একটু পড়ে নিও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে দেখে নিও যে তোমার জন্য আসলে কোনটা বেটার হবে অ্যান্সার করা, মানে কোনটা বেটার হবে তোমার জন্য অ্যান্সার করা, বাংলা নাকি ইংরেজি। তুমি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলেই একটা আইডিয়া পেয়ে যাবে যে তোমার বাংলা অ্যান্সার করা উচিত নাকি ইংরেজি অ্যান্সার করা উচিত। বেশিরভাগ স্টুডেন্ট ইংরেজি অ্যান্সার করে, অনেকে বাংলা করে, বাট খুবই কম। বাট বাংলা আরও বেশি কঠিন হয়। বাংলা আমি কয়টা কোশ্চেন দেখেছিলাম, বেশ কঠিন লেগেছে আমার কাছে। এই আর কি, আশা করি এখানে বুঝে গেছো যে কোন চারটা বিষয় আসলে তুমি অ্যান্সার করবা। তো মার্কস ডিস্ট্রিবিউশন, এটা তো আমাদের ছিল হচ্ছে তোমার এমসিকিউর জন্য। তো এমসিকিউর জন্য প্রতিটা বিষয়ের জন্য 15টা এমসিকিউ থাকবে। বলা হয়েছে যে আসলে প্রতিটা এমসিকিউর জন্য কিন্তু 1 মার্ক করে, তার মানে 15 ইন্টু 1 15, এমন চারটা, তার মানে 4 15 হচ্ছে 60। এমসিকিউতে তুমি 60 মার্কস হচ্ছে পরীক্ষা দিবা। এমসিকিউ 45 মিনিট দেওয়ার পরে তোমার থাকবে হচ্ছে পরের পার্টে তোমার হচ্ছে রিটেন। তো রিটেনের জন্য তোমার হচ্ছে লিখিত ছিল কি টোটাল 40টা, চারটা বিষয় 40, তার মানে পার সাবজেক্টে তোমার হচ্ছে 10 মার্কস করে থাকবে। পদার্থবিজ্ঞানে তোমার 10, রসায়নে 10, বায়োলজিতে 10, গণিতে 10, 2.5 3 এই টাইপের এমন মার্কিং থাকে আর কি। ছোটো কোশ্চেন হইলে 1.5ও থাকে এক একটা কোশ্চেনের জন্য, আর একটু বড় হইলে 2.5ও থাকে, 3ও থাকে। এই হচ্ছে তোমার রিটেনের জন্য। রিটেনের জন্য কোনো নেগেটিভ মার্কিং নাই, কিন্তু এমসিকিউর জন্য নেগেটিভ মার্কিং আছে, এটা আমাদের একটু ভালো করে সতর্ক থাকতে হবে। এখন তোমাদের একটা সবচেয়ে কমন একটা কোশ্চেন যে ভাইয়া ভার্সিটির পরীক্ষাগুলোতে কি আমি আসলে ক্যালকুলেটর ইউজ করতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে না, তুমি ভার্সিটির পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তুমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে, যেমন বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, বুটেক্স, এমএসটি, এই টাইপের ইউনিভার্সিটিগুলো তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। কিন্তু ভার্সিটি যেগুলো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা জিএসটির যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, কোনো ইউনিভার্সিটিগুলোতেই তুমি পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। তো এখানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, অনেক সময় দেখা যায় যে তোমরা এই ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে আর পারো না, একটু আনইজি মনে হয়। তো তোমাদের কাছে একটা সাজেশন থাকবে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হওয়ার 3-4 সপ্তাহ আগে থেকে ট্রাই করো হাতে হাতে ক্যালকুলেশন করার জন্য। আর ক্যালকুলেশন কিন্তু খুব বড় আসে না, খুব সিম্পল ক্যালকুলেশন আছে যেটা তুমি আসলে ক্যালকুলেটর ছাড়াই সলভ করতে পারবা। আর রিসেন্ট টাইমে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে খুব বেসিক থেকে কোশ্চেন করা হচ্ছে, ফিজিক্স থেকে কেমিস্ট্রিতে খুব বেসিক জিনিস থেকে কোশ্চেন করা হচ্ছে। বেসিক স্ট্রং রেখো, তাহলে ইনশাল্লাহ বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য কিন্তু আমাদের একটা কোর্স রয়েছে, এই ভিডিওর কমেন্টে আমি কোর্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটে ক্লিক করে তুমি ডিটেলস জানতে পারবা। আর তুমি যদি ভর্তি হতে চাও, সর্বোচ্চ ডিসকাউন্টে যদি ভর্তি হতে চাও, তাহলে এখনই কল করে ফেলো 16910 নাম্বারে।